প্রথম যে বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি, আহ, আমি বাংলাদেশে যে আহ, রাষ্ট্রপতি পদত্যাগ করেছে বা পদত্যাগে বাধ্য করা হয়েছে, সরিয়ে দিয়েছে, আমি জানি এই বিষয়টা নিয়ে আপনি কথাবার্তা খুব একটা বলতে চাইবেন না, কিন্তু তারপর আমি এমনি জিজ্ঞাসা করি, ইফ আই এম গোনা কল হিম হাসিনাস ল্যাব ডগ, আমি কি খুব কি বাজে শব্দ ব্যবহার করলাম নাকি যথোপযুক্ত মনে হয়? না, আমি প্রথমে কথা হলো আই ওয়ান্ট টু ব্রেক ইউর দিস what is called impression about Chuppu and my view about Chuppu. I am going to be all out to say he was the most I would say that unqualified person to be positioned in that place, যেটা ছিল সবচেয়ে রেসপেক্টেড একটা জায়গায়. He is known as the guardian of the nation and he doesn't deserve to be there. That's my first point. I know him, I know his background pretty well. I have seen him very closely, what kind of activities he does, and I know his reputation and his honesty, integrity, and his moral, ethical values, moral and ethical both values, plus his self-respect, the sense of self-respect for himself. সুতরাং আমি আমার মনে হয় না যে এখানে আর আমি কিছু বাকি রেখেছি একজন ব্যক্তিত্বকে মানে ডিসক্রাইব করার জন্য, এবং এর কোনো প্যারামিটারে হি ডাজ নট কোয়ালিফাই টু বিকাম দি রাষ্ট্রপতি অফ দিস কান্ট্রি. It was an insult of a nation having him as Rashtrapati. This is my personal view. I'm sorry to say, but I have to say that. ওকে, জিয়া ভাই, আপনি বলেছেন যে বঙ্গভবনে গত 55 বছরে যত মানুষ ওই চেয়ারটায় বসেছে, চুপ্পুর মতো নিকৃষ্টতম অযোগ্য কোন ব্যক্তি ওই চেয়ার এর আগে কেউ চেয়ারে আর কেউ বসে নাই। আপনি কথাটাকে এভাবে বলতে চেয়েছেন। তো এর পাশাপাশি এটা তো হলো অযোগ্য, কিন্তু তারপরেও আমি যদি তাকে বলি হি ওয়াজ এ ল্যাব ডগ অফ হাসিনা, এই কথাটা কি আমি সঠিকভাবে বলেছি নাকি আমি কোন প্রকার ভুল ভুল বলেছি? আপনি ডিফারেন্ট হইতে দেখেন। কথা হলো যে ল্যাপডগ শব্দটা থেকে আমার মনে হয় বেটার শব্দ আর নাই ওনাকে ডিসক্রাইব করার জন্য, ঠিক আছে না? যে যে রাষ্ট্রপতি বলতে পারে যে আমি তার পায়ের ধুলা নেওয়ার জন্য, মানে প্রথম কথা হলো যে মুসলমান হিসেবে আপনাকে একমাত্র আপনার মাথা নোয়াবেন সৃষ্টিকর্তার কাছে, উপরওয়ালা আল্লাহ তাআলার কাছে, আর কারো কাছে মাথা নেওয়ার কথা নাই। আপনি তার পায়ের ধুলা নেওয়ার জন্য আপনি এতই ব্যাকুল, ইভেন রাষ্ট্রপতি হওয়ার পরে আপনি সেটা এক্সপ্রেস করছেন, মানে কতটুকু মানে ফুট লিকার হলে ইউ ক্যান সে দিস, মানে এটা দিয়ে আপনি আরো প্রমাণ করছেন যে আমি যাই হই না কেন আমি কিন্তু আপনার পা চাটা চুপ্পুই আছি, সুতরাং চিন্তার কোনো কারণ নাই, আপনি গো হেড এন্ড ডু হোয়াট এভার ইউ লাইক। আমার কথা হলো যে ওনার প্রথম কথা হচ্ছে ওনার পার্সোনাল এন্ড প্রফেশনাল ডিসঅনেস্টি, সেকেন্ড হচ্ছে ওনার মানে সিরিয়াস ল্যাক অফ মরাল ভ্যালুজ, এথিক্যাল ভ্যালুজ, অ্যান্ড লাস্ট ফর মানি। একটা রাষ্ট্রপ্রধান হওয়ার পরে, একটা 2-3টা দেশের নাগরিক হওয়ার পরে, মানে প্রথম কথা হলো যে তার রাষ্ট্রপ্রধান হওয়ার সাথে সাথে হি শুড হ্যাভ সারেন্ডার্ড অল অফ দেম বিকজ হি ইজ রাষ্ট্রপ্রধান, এবং সেটা না করে উনি ওইটাকে সিকিউর করে রেখেছেন বিকজ উনি জানতেন দ্যাট হি ইজ নট দ্য রাইট চয়েস ফর দ্যাট, ডেজ আর কাউন্টেড, তার দিন মাত্র গুণ ছিল সবাই। এবং আমি বলি যে তাকে প্রথম যাত্রায় তাকে আমাদের ফেলে দেওয়া উচিত ছিল, এবং এটা ছিল সবচেয়ে বড়। আমরা আসলে বারবার ভুল করি এবং এই ভুলের খেসারতটা কিন্তু আমাদের তরুণ সমাজ দেয় বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে, এবং এই কাজটা কিন্তু আজকে না, ইট হ্যাজ স্টার্টেড ফ্রম 1971। আমি যদি আমার দৃষ্টিকোণ থেকে 71 সাল থেকে কিন্তু এটাই করেছে। স্যাররা জানে যে স্যারদের পাশে তারা কোনো আওয়ামী লীগেরকে পায় নাই যুদ্ধ করতে, স্যাররা পেয়েছে সাধারণ দেশের মানুষ, জনগণ, ছাত্র জনতা, যারা কিছুই না বুঝে না জেনে স্যারদের নেতৃত্বে গিয়ে। আর এই পুরো মুক্তিযুদ্ধের নেতৃত্ব কিন্তু দিছে কিন্তু এক শুধুমাত্র একটা ক্যাটাগরি, ইজ অল দি মিলিটারি অফিসার্স, আর কেউ কিন্তু এই নেতৃত্ব দেয় নাই। আপনি খুঁজে দেখেন, মাঠে কিন্তু যুদ্ধ করছে তারাই, আর কেউ না। ওকে জিয়া ভাই,
আপনি সঠিকভাবে বলেছেন। লাস্ট কথা বলি, সেটা হচ্ছে যে এই বারবার রাজনীতিবিদরা ভুল করার এবং লোভী রাজনীতিবিদরা, আমি বলবো নট রাজনীতিবিদ, সত্যিকার অর্থে যে রাজনীতিবিদ হতো তারা ভুল করে না। তারা কিন্তু মানুষের আত্মা কি কথা বলে সেটা শুনতে পায়। এই কথাটা আমি আপনার এই অনুষ্ঠানে আমি বহুবার বলেছি। লিডারশিপ হলো সেই সমস্ত ব্যক্তিত্ব যে আপনার ভেতরে কি কথা বুদবুদ করছে সেটা সে টের পায়। সে অন্ধকার মানে দেয়ালের ওপারের কথা শুনতে পায়, ওপারের জিনিস দেখতে পায়। সে তারাই হলো কিন্তু লিডার। যেটা ওকে পায় না নট এ লিডার। ওকে জিয়া ভাই, আমি আপনার কাছে ব্যাক করব। আমরা কি সেটা বলতে পারি কিনা যে চুপ্পুকে বাইরে যাওয়ার কোনো অনুমতি তার জন্য দেওয়া না হয়, তাকে পালাতে দেওয়ার কোনো সুযোগ দেওয়া যাবে না? করবে কি করবে না এটা তো বাংলাদেশের সবকিছু ভাই হাওয়া মেয়ে উঠা যায়, এখন ওই কথা বইলা লাভ নাই, কিন্তু নৈতিক ভাবে আমরা এই দাবিটা করতে পারি কিনা? আচ্ছা, প্রথম কথা হচ্ছে কি যে এই যে চিকিৎসার অজুহাতে বিদেশে যাওয়ার যে একটা প্রবণতা, আমাদের যে যারা অপরাধী, যারা বিচারের মুখোমুখি, আমাদের কাছে আমার মনে হয় সবচেয়ে বড় নজির কিন্তু আমাদের কাছে আছে। সেটা হচ্ছে যে মানে চরম অসুস্থ থাকার পরেও যে মানুষটা বাংলাদেশ ছেড়ে কোনোদিন যেতে চায় নাই এবং কখনই সবসময় বলে আমার বাইরে থাকার কোথাও জায়গা নেই, তাকে আপনি চিকিৎসা করতে দিতে চাইলেন এবং মৃত্যুর মুখে ঠেলে দিলেন চিকিৎসার অনুমতি না দিয়ে। তাকে যদি আমরা এই অবস্থায়, যার কোনো নাগরিকত্ব কোথাও নাই একমাত্র বাংলাদেশ ছাড়া, যে নিজে সবসময় ডিক্লেয়ার করে এসেছে যে আমার বাংলাদেশ ছাড়া কোথাও জায়গা নেই, শত চাপের মুখেও লোভের মুখেও উনি দেশ ছেড়ে যায় নাই, তার আপনি বিচারের নামে তাকে আপনি ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দিলেন। আর আপনি একজন অপরাধীকে চিকিৎসার নাম করে তাকে বিদেশে যেতে দেবেন এবং তারপরে সে ওখানে গিয়ে আর ফেরত আসবে না, এটা তো অ্যাকসেপ্টেড না। সুতরাং যদি বিচারযোগ্য অপরাধ তার থেকে থাকে, এবং এটা আমরা জানি, বাংলাদেশের সব মানুষ জানে, সব সচেতন মানুষ জানে, সবাই না জানলেও সচেতন মানুষ জানে। এবং ব্যাপারটা হলো কি, আসলে আমরা একটা খুব অভাগা জাতি। সেটা হচ্ছে যে আমরা কখনোই এই সমস্ত অপরাধীদের বিচার করি না। আমরা শুধু বিচার করি সেই সমস্ত লোকের যার আসলে কোনো ক্ষমতা নাই, যার কোনো অর্থ নাই, যার কেউ নাই, তাকে আপনি শুধু বিচার করতে পারেন এবং তাকে আপনি ওই জেলের মধ্যে পুরে রাখতে পারেন। আর বাকি যত ক্ষমতাধররা আছে তাদের কিন্তু অনেক ওয়েল উইশার আছে এখানে সেখানে, এবং তারা তাদের পথ বের করে ফেলে তাদেরকে মুক্ত করার জন্য। আর এই কারণেই সাধারণ মানুষ মনে করে যে বাংলাদেশের বিচার ব্যবস্থার কাছে তাদের আসলে কিছু চাওয়ার নাই, কারণ তারা কোনোদিন এই বিচার পাবে না। কারণ যারা তাদের প্রতি মানে নির্যাতন করে থাকে বা অপরাধ করে থাকে, তারা নির্দ্বিধায় পার পেয়ে যায়, আর তারা নিরপরাধ হয়েও তারা বিচারের অহেতুক বা মিথ্যা বিচারের সম্মুখীন হয়। সুতরাং এই একটা ব্যাপার, এটা শোনেন, আজ পর্যন্ত কোন রাজনৈতিক দল, কোন রকম কোন বিচার বিভাগ, কোন মন্ত্রী, কোন প্রধানমন্ত্রী, কোন রাষ্ট্রপ্রধান এই নজিরটা সৃষ্টি করতে পারলো না যে যাই হোক না কেন আইন যদি শুধু, এই যে এগুলি শুধুমাত্র স্লোগান, এগুলি শুধু বইয়ের কথা। জিয়া ভাই প্রথম একটু কাজ করেন, আপনি একটু লগ অফ করে আবার লগ অন করেন, আপনি ব্লক হয়ে যাইতেছেন, আপনার কথা কাট হইতেছে, আপনি লগ অফ করে আবার প্লিজ লগ অন করেন। মাসুদ ভাই, আমি আপনার কাছে যে প্রশ্নটা করছিলাম, আমি জানি না আপনি প্রশ্নটা শুনেছিলেন কিনা। বাংলাদেশে বিচার হবে কি হবে না, কাউকে অ্যাকাউন্টেবল করা হবে কি হবে না, এগুলো নিয়ে আমরা যদি বসে থাকি এবং এই বসে থাকার মধ্যে যদি চুপচাপ থেকে ডিজিএফআই 5 জন ডিজি যেভাবে ভারতে গেছে, চুপও দেখা যাবে 2 দিন পরে দিল্লিতে বসে মেসাজ নিতেছে। আমরা এই কথাটা বলতে পারি কিনা যে বাংলাদেশের উচিত না চিকিৎসার নামেও চুপ্পুকে শুধু বাইরে যাওয়া তো দূরে থাক, দেশ থেকে যাতে পালাতে কে দেয়া না হয়, তার উপরে জন্য ফুল ইনভেস্টিগেশন করা হয়। এই দাবিটা যদি আমরা করি খুব অন্যায় হবে কিনা? এই দাবিটা ঠিক আছে। এই আমরা তো বলছি না যে তাকে বিনা বিচারে কিছু করে ফেলো, যে লেট হিম বি আন্ডার ট্রায়াল ফর অল হিজ অ্যাকশনস। কারণ অনেকেই কিন্তু আর্গু করবে দ্যাট আর্টিকেল 51 বলে, বাংলাদেশে আর্টিকেল 51 বলে যে প্রেসিডেন্ট বিচার করা যাবে না। আই রেড ইট থ্রু, থরলি পড়েছি আমি এটা। সেটা হচ্ছে যে ডিউরিং হিজ টেনিয়ার he cannot be charged in any court, but after his tenure is over,
which is in America also, he can be tried. Even in normal civil court, he can be tried. কমপ্লেন থাকতেই পারে এবং কমপ্লেন আসলে পরে এই ট্রাই করা যাবে। দ্যাট ইজ আর্টিকেল 51 ডাজন্ট গিভ হিম ইমিউনিটি ফর দ্য লাইফ, হোল লাইফের ইমিউনিটি না এটা। এটা হচ্ছে শুধুমাত্র তার প্রেসিডেন্ট থাকাকালীন সময়, ঠিক আছে, ফাইন, ইউ কুডন্ট ডু এনিথিং, ফাইন। কিন্তু এখন তাকে চলে যাবার আগে যদি সে চলে যেতে চায় বা চলে যেতে, হি শুড বি ট্রাই। চলে গেলে তো আর ট্রাই করা যাবে না, তার অ্যাবসেন্সিয়ারে খুব ভালো। তো সে থাকতেই লেট হিম ফেস, অ্যান্ড তার পক্ষ সে সমর্থন করুক। সে চলে গেলে তো তার নিজের পক্ষটা সমর্থন করতে পারবে না। চলে গেলে ধরে নিতে হবে তার পক্ষে কিছু বলারই ছিল না। তার পক্ষে যদি কিছু বলার থাকে, and if he is really not has not done the problems that we are telling, তারপরে ফাইন, let him face it. উনি তো আইনের ঊর্ধ্বে না রে বাবা, ওই মানুষটা তো আইনের ঊর্ধ্বে না কোনোভাবে, কোনো দেশেই না। সো আপনার এই যে চাওয়াটা, এটা আমার মনে হয় এটা বেশিরভাগ মানুষেরই চাওয়া, that let him not go, তার পুরা ইনভেস্টিগেশন হোক, ট্রায়াল হোক, ট্রায়াল, if he is free, he is free, no problem. ওকে মাসুদ ভাই, আমি প্রশ্নটা করছি একটা কারণে, সাবজেক্টটা টেনেছি একটা কারণে। মুদাসসির ভাই বলছে এই মুহূর্তে চুপ্পুর উপরে ফোকাস করা এবং না করার গুরুত্ব বহন করে না, সবচেয়ে বেশি গুরুত্ব বহন করে এরপরে প্রেসিডেন্ট কে আসবে বা কি করবে। কিন্তু আমি মুদাসসির ভাইয়ের সাথে অত্যন্ত সম্মানের সাথে দ্বিমত পোষণ করি। আমি চুপ্পুর বিচারটা হওয়ার সাথে বর্তমানের যে ভারতীয় অ্যাগ্রাসন, ভারতের যে ইনফ্লুয়েন্স বাংলাদেশের উপরে, যেই কটা এলিমেন্টস কে তারা ব্যবহার করছে হাসিনা যাওয়ার পরে, একটা পজিশন প্রেসিডেন্সি আর একটা পজিশন সেনাপ্রধান, এই দুই ব্যক্তিকে রিটায়ারের পরেও তাদেরকে আনা উচিত জিনিসকে উন্মোচন করার জন্য। তাদের ইনভলভমেন্ট কি ছিল হাসিনার সাথে, ভারতের হ্যাজিমনি বাংলাদেশে এস্টাবলিশের ক্ষেত্রে তাদের ভূমিকাটা কি ছিল, এবং হাউ চুপ্পু প্লেড দ্যাট রোল। এই সাবজেক্টটা বাংলাদেশের জন্য অত্যন্ত জরুরি, কারণ ভবিষ্যতে অন্য একজন প্রেসিডেন্ট এসে এ ধরনের ড্রামা করবে। ড্রামাটা কি? হাসিনার রেজিগনেশন আমার কাছে নাই। এই চুপ্পু বলছে, মাসুদ ভাই আপনি অবাক হবেন, ডেইলি স্টার তাকে প্রশ্ন করছে, আপনি ডেইলি স্টার না কালের কণ্ঠ, আপনি কি হাসিনার সাথে কথা বলছেন? সে বলছে আমি মৃতপ্রায়, আমি শ্বাস নিতে পারি নাই, অথচ বাচ্চাকে দেখা গেছে সে শপিং করে হাঁটতেছে লন্ডনের রাস্তায়। এই ধরনের ভণ্ডামি, এই ধরনের ইডিওসি আমাদের জাতীয় স্বার্থকে বিঘ্নিত করে, আমাদের জাতীয় স্বার্থের পরিপন্থী এ ধরনের চরিত্রগুলো। এই জন্য আমি যদি বলি তাদের বিচার হওয়া অত্যন্ত জরুরি, কে কোনো অবস্থাতে যেন পালাতে দেওয়া না হয়, এটা আমার চাওয়া। মাসুদ ভাই, আপনি যেটা বলছেন, যেটা আমরা নাগরিক হিসেবে চাইতে পারি, সচেতন মানুষ হিসাবে চাইতে পারি, সমাজসেবী হিসাবে আমরা চাইতে পারি, দেশ করবে কি করবে না, হয়তোবা করবে না, হয়তোবা শুনবে না। আরে ভাই, শুনবে না, এর জন্য তো আমাদের মুখটাও বন্ধ হবে না। আপনি কি আমার এই কথার সাথে একমত কিনা? হ্যাঁ, আমি একমত। আমি আরেকটা জিনিস অফকোর্স একমত। প্রথম হলো সেটা। দ্বিতীয় হলো যে মুদাসসির ভাই হ্যাজ টোল্ড এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আমার কাছে মনে হয় দ্যাট এটার উপরে একটুখানি আমাদের আই নিড টু নো অ্যাটলিস্ট। সেটা হচ্ছে মুদাসসির ভাই যেটা বলেছেন যে সে কেন গেল, কেন রিজাইন করলো, ওয়াই হি হ্যাড টু গো, এই ব্যাপারটাও একটু দেখা দরকার আর কি। There are some submerged stories. I think Mudassir Bhai knows more than I can ever know, because Mudassir Bhai is very well connected, and তার লেখাও আমি পড়েছি। লেখাপড়া বলেন, আমরা ছোটবেলা থেকে তার গুণে মুগ্ধ, এবং এখন তার লেখা টেখাগুলো পড়ে আরো ওই মুগ্ধতার প্রাণ, মানে ওটার বাড়ছে, আর কমে নেই, বুঝে বাড়ছে। রবীন্দ্রনাথের মতন না যে তাহার কথা কিছুই বুঝলাম না বুঝিয়া তাহার প্রতি আমাদের শ্রদ্ধা আরো বাড়িয়ে গেল, ব্যাপারটা না। তাহার কথা সবকিছুই বুঝলাম, তার জন্য রেসপেক্টটা বাড়ছে আরো। দ্যাটস হোয়াই। ওকে, ব্রিগেডিয়ার জি, আপনার কাছে আমি জিজ্ঞাসা করব, এই মুহূর্তে কোন অবস্থার প্রেক্ষিতে, না চিকিৎসা বা অন্য কোন অজুহাতে, চুপ্পুকে যেন দেশের বাইরে যেতে দেয়া না হয়, তার উপরে ট্রাভেল ব্যান স্ট্রিক্টলি ইম্পোজ করা উচিত। আপনি আমার সাথে একমত কিনা? অ্যাবসলিউটলি, এর কোনো সন্দেহ নাই। এবং বিচারের প্রথম কথা হলো, সে হলো একজন মানে সাসপেক্ট, তার সকল অপরাধীর জন্য সে একজন সাসপেক্ট, এবং একটা সাসপেক্টকে এটা কোনো রকম মানবাধিকার লঙ্ঘন হবে না, কিছুই হবে না। দেশের চিকিৎসা ব্যবস্থা আছে,
যদি বেগম খালেদা জিয়ার চিকিৎসা থাকে তাহলে ওনারও আছে, কোনো অসুবিধা নাই, এবং ওনার আগে অ্যাকাউন্টেবিলিটি দরকার। আমরা অ্যাকাউন্টেবিলিটি না নিয়ে তাকে ছাড়া উচিত না। ওকে, আরেকটা কথা, যে কথাটা আমি কর্নেল মুদাসসিরকে করেছি, আমি সেম প্রশ্নটা আপনাকে করব। অপরাধীরা একটা পালিয়ে যাওয়ার, বাংলাদেশে এখন পয়সার বিনিময় বা ক্ষমতাশালী যারা, তাদের একটা সোর্স তৈরি হয়ে গেছে। প্রথমে যারা ক্যান্টনমেন্টে গিয়ে ঘুমাবে, তারপরে সেখান থেকে গায়েব হয়ে যাবে, এ ধরনের। চুপ্পু কি আপনি মনে করেন না ওই সুবিধাটা সে নিতে পারে? না, আমার মনে হয় কি, আমি স্যারের সাথে একমত, কারণ ক্যান্টনমেন্টে কিন্তু এই পরিস্থিতি এখন আর নাই। আমি আপনাকে একটা বলি, যে ব্যাপারটা প্রায় আলোচিত হয় যে ক্যান্টনমেন্টের থেকে এতজন লোক পালিয়ে চলে গেল। আসলে আমরা যারা, আমি জানি না আমি আপনাদের কি মত, আমি স্যার মিলিটারিতে ছিলেন, স্যার তো আমার থেকে বেশি যুদ্ধ সামনে দেখেছেন বা অতীতে তার এক্সপিরিয়েন্স আছে, আমরা দেখেছি। কিন্তু আমাদের যতটুকু অভিজ্ঞতা আছে, আসলে পরিস্থিতি মধ্যে থাকলে এক ধরনের অনুভূতি, এক ধরনের অ্যাকশন রিয়াকশন হয়, আর পরিস্থিতি যখন পার হয়ে চলে যায়, when you are in peace you can talk lot about that past, what could have been done, কি করা যেত, কি করা হতো, কেন করা হয় না, ইত্যাদি। তো এই সমস্ত বিষয় আসলে মানে এখন আমরা এগুলিকে আমরা সমালোচনায় নিয়ে বা আলোচনা করে এটাকে আমরা বলি যে ব্যাক ব্রিফিং। তো এই ব্যাক ব্রিফিং করে আমরা হয়তো ভবিষ্যৎকে যেন এরকম ঘটনার পুনরাবৃত্তি না হয় তা করতে পারি, কিন্তু ওই অতীতের ঘটনাটা কিভাবে ঘটলো, কেন ঘটলো, আর এই ধরনের কেন হতে দিলাম আমরা, এটা একটা খুবই ফ্লুইড সিচুয়েশন। আসলে আপনারা যারা বাইরে ছিলেন তারা আপনারা জানেন কি, আমরা দেশে ছিলাম, আমরা এক্স্যাক্টলি জানি যে কি হচ্ছিল তখন। ওকে জিয়া ভাই, ধরেন আমি আপনার কথাটাকে যদি এভাবেই মূল্যায়ন করি, তারপরে আমি আপনাকে জিজ্ঞাসা করি, 626 জন অপরাধীকে ক্যান্টনমেন্টে ঢুকানো হলো। ওই সময় ওই 626 জনের ভিতরে ডিজিএফআই 5 জন ডিজি, সাবেক ডিজি ছিল না। ওই সাবেক ডিজিদের পরবর্তী সময় ঢুকানো হয়েছে, অ্যাড হয়েছে, 626 জন দিয়ে শুরু করা হয়েছে এবং ওটা বাড়তে বাড়তে 687 জনে গেছে। তাদের মধ্যে জেনারেল কবিরও ছিল না। সাবজেক্টটা এটা না যে একই দিনে 626 জনকে রাখা হয়েছে এবং পরবর্তীতে ওই 5 জনকে একত্রে ঢুকায় একত্রে পাঠানো হয়েছে, নট নেসেসারিলি। একটা টাইমে জেনারেল কবিরকে, আর ভাই জেনারেল কবিরকে পাস করা হয়েছে রিসেন্টলি, মানে রিসেন্টলি বলতে কয়েক মাস আগে বা বছরও হয় না। তাইলে আপনি বলতে পারেন না যে ভিতরে থাকলে এক অবস্থা, এটা চলমান প্রক্রিয়া ক্যান্টনমেন্টের। এবং আরেকটা কথা, আমার মনে হয় এই ব্যাপারটা আমার মনে হয় একটু আমাকে একটু ব্যাখ্যা করা দরকার। সেটা হচ্ছে যে আমি সার্ভিং জেনারেলদের সাথে যারা দায়িত্ব ছিল, আমি তাদের সাথে কথা বলছি এই ব্যাপারে। ওকে জিয়া ভাই প্লিজ বলেন। আমি যেটা বলছি সেটা হচ্ছে যে আমি দুই একজনের সাথে, যারা, প্রথম কথা হলো যে যারা এই সময় যারা 2 স্টার এন্ড অ্যাবভ, এটা সবাই কিন্তু আমার ছাত্র ছিল। আমি এদের সবাইকে আমি স্টাফ কলেজে পেয়েছি অ্যাজ স্টুডেন্ট, এবং আমি কেউ আমার সাবঅর্ডিনেট স্টাফ ছিল, কেউ আমার হেডকোয়ার্টারে খুবই জুনিয়র স্টাফ অফিসার ছিল। সুতরাং এদেরকে আমি খুবই কাছে থেকে চিনি, কেউ আমার ইউনিট অফিসার। তো আমি তাদের সঙ্গে খুবই ব্যক্তিগতভাবে আলাপ করে দেখেছি, এবং তারা বলেছিল, তাদের কথা ছিল যে দেয়ার ওয়াজ নো ইনস্ট্রাকশন ফ্রম এনিওয়্যার, হোয়াট উই হ্যাড টু ডু, উই হ্যাড জাস্ট ইউজড আওয়ার কমন সেন্স। এটা হলো ফার্স্ট কথা। দ্যাট মিনস দেয়ার ওয়াজ নো সেন্ট্রাল ইনস্ট্রাকশন। আমরা আমাদের নিজের ব্যক্তি বুদ্ধি এবং বিবেচনা দিয়ে কাজ করেছি। এবং কিছু কিছু জায়গায় তারা বলেছেন যে লোকটা ঠিক আগের দিনও was hoisting flag, was having a protocol with me, এবং আমার সঙ্গে ফর্মাল আলোচনা চলছিল, পরের দিনে সে সবকিছু ফেলে দিয়ে he has just come for a shelter, এবং তারপরে কিছুক্ষণ থেকে নিজের থেকে আবার he just left। এরপরে আর আমরা তাকে খুঁজে পাই নাই। তো ব্যাপারটা হলো কি, খুব অনেস্টলি দে হ্যাভ এক্সপেক্ট, এটা আমি একজন দুজনের কথা বলছি, আমি সবার কথা বলছি না। এই যে আপনার 626 জনে, আমি খুব স্যাঙ্গুইন যে এগুলি কোনো সেন্ট্রাল ডিসিশন ছিল না যে এদেরকে সবাই আসবে, সবাইকে আমরা মানে এখানে প্রোটেক্ট করব।
দেয়ার ওয়াজ নো সেন্ট্রাল ডিসিশন, ইট ওয়াজ অল ইন্ডিভিজুয়াল ম্যাটার। যে যাকে চিনে সে তার বাসায় গিয়ে তার কাছে শেল্টার নিয়েছে। তারপরে এক সময় আস্তে করে বের হয়ে গেছে। ভাই, বাংলাদেশ একটা খুব ছোট দেশ, আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিভিন্ন জায়গায় কানেক্টেড। এখন কথা হচ্ছে যে আপনার বলবো যে অপরাধী যতক্ষণ পর্যন্ত প্রুভ না হয় সে অপরাধী না, এটা ঠিক। কিন্তু আওয়ামী লীগ যে কর্মকাণ্ড করেছে তাতে আওয়ামী লীগের ক্ষমতায় যারা ছিল, যারা মন্ত্রী মিনিস্টার বিভিন্ন উচ্চ পদে ছিল, তারা সবাই পার্ট অফ অপরাধ, মেবি ডাইরেক্টলি মেবি ইনডাইরেক্টলি। কিন্তু তাদেরকে তো আপনার মনে করেন when he is a relative to someone, he doesn't, তাকে তো সে অপরাধের চোখে দেখে না। এটা একটা বাস্তব ব্যাপার, এটা আপনাকে বুঝতে হবে। সুতরাং আপনি যদি সবকিছুর দায় আপনি একজন ব্যক্তির কাঁধে দেন যে সে সব জেনে শুনে এগুলি করেছে, এটা খুবই অন্যায় হবে। আমি এটা আমার ব্যক্তিগত মত।